বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিউটি করার পরেও আজকের এই ক্লাসটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। সবাইকে শুভেচ্ছা। আমরা যারা যোগদান করেছি একটু লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে SM শাওন, আপনি যেহেতু জয়েন করেছেন, একটু লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শাওন দিয়ে দাও তুমি। আর আমরা আস্তে আস্তে আসি, সবাই চলে আসছেন। আচ্ছা, সবাই আসছেন। আমাদের কে কে আসছে একটু দেখি। আমাদের শাওন আসছে, তারপর SM হামিদ, সাজিদুল ইসলাম, নিপু, রুমা আক্তার, কেনেডি, শাওন, মাসুদ রানা, মিজানুর রহমান মিজান, আশিকুর রহমান, বিধান দাস, লাবণী, সোহেল খান, তানবির আহমেদ, নজরুল ইসলাম, রুমা আক্তার, সুমনা রিগান, মোমেন তরফদার। এই নেট কি ঠিক আছে না নেট একটু স্লো বলেন তো? নেট কি ঠিক আছে? যে কয়েকজন দেখেছেন একটু বলেন তো, নেট কি ঠিক আছে? ইন্টারনেট কানেকশন কি ঠিক আছে? একটু সবাই চলে আসি, আমরা আস্তে আস্তে অনেকে চলে আসছে আমাদের। একটু আমাকে জানান যে নেট ঠিক আছে কিনা। আমাদের আশিকুর রহমান আসছে, শ্রী বিধান দাস, লাবণী রহমান, সোহেল খান বিরাজ, তানিয়া আক্তার, নজরুল ইসলাম, রুমা আক্তার, সুমনা রিগান, মোমেন তরফদার, শ্রী বিধান দাস, খলিল খান, সাজ্জাদুল ইসলাম শাকিল, জরিফ হোসাইন। হোসাইন দুইবার হয়েছে, একবার কারেকশন করে নিও জরিফ তোমার নামটা। MD ফেরদৌস, মিলি, আব্দুল্লাহ নোমান, হেদায়তুল্লাহ জিসাদ, MD নজরুল ইসলাম, আহসান, মহিন উদ্দিন, কেনেডি, হিমেল আহমেদ, SM জুবাইর রহমান, সোহেল খান বিরাজ, শাহিনীল সুলতানা, ফেরদৌস, মিলি, মোমেন তরফদার, সুমনা রিগান, মাহবুব, এরপর আমাদের লাবণী, তারপরে জরিফ হোসাইন, আহসান। আচ্ছা, যেহেতু একটু বাজে আমি ঠিক করছি একটু। হ্যাঁ, দুঃখিত, একটু লাইনটার বিড়ম্বনা হয়েছিল, আবার ঠিক হয়েছে। আপনার যদি কখনো এই ধরনের প্রবলেম হয়, দয়া করে লাইন কাটবেন না। আমি না কাটা পর্যন্ত আপনারা লাইন কাটবেন না, বের হবেন না। এই যে অনেকে হুট করে বের হয়ে গিয়েছিল, আবার ঠিক হয়েছে। আচ্ছা, আমাদের সাজাদুল ইসলাম শাকিল আসছে, আরমান আসছে, তারপরে দেওয়ান শাকিল, BP সুরঞ্জন, SSD। এই SSDর অর্থ জানি না, তবে SSD বলতে একটা আমি জানি, সেটা হলো কম্পিউটারে যদি কোনো কারণে স্লো হয় তাহলে এই SSD কার্ডটা লাগালে কম্পিউটার স্পিড বাড়ে। আমাদের আমিন খান আসছে, বিকাশ রাজ আসছে, মিজান খান আসছে, মিজান খান, তারপরে শাহিন ইসলাম মাদারীপুর থেকে আসছে, আলামিন BP আসছে, মোহাম্মদ মাসুম আসছে, তারপর আমাদের MD মিঠুন, যেটা বরিশাল পুলিশ হসপিটাল থেকে, HM হাসান মাহমুদ, তারপর আমাদের আমিন খান, তারপরে রুহুল আমিন তালুকদার সহ মোটামুটি আমাদের অনেকে চলে আসছে, আরো আসবে। শাকিল আহমেদ, আমাদের ইকবাল, তারপরে শামিমুর রহমান, সবাইকে শুভেচ্ছার স্বাগতম। পরীক্ষার বিষয়ে আরেকটু বলি, আপনারা যারা এখনো পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, দুইটা লিঙ্কে ওপেন করা আছে, দুইটা লিঙ্কে 75টা প্রশ্ন দেওয়া আছে। যারা এখনো পরীক্ষা দেন নাই, দয়া করে পরীক্ষাটা দিয়ে সম্পূর্ণ করবেন। আগামীকাল দুপুর 2টার পরে আমি পরীক্ষার লিঙ্ক বন্ধ করে দিব। 2টার লিঙ্ক বন্ধ করে দিয়ে রাত্রে সন্ধ্যা 7টার দিকে আপনাদেরকে রেজাল্ট পাবলিশ করব, আপনাদেরকে রেজাল্ট ঘোষণা করা হবে। তারপরের দিন সকালবেলা, মানে কালকের পরের দিন সকালে আপনাদেরকে উত্তর শিট দেওয়া হবে। উত্তর শিটে কোনটা সঠিক কোনটা ভুল, এরা উত্তর শিট PDF করে আপনাদের গ্রুপে পোস্ট করা হবে। কোনো ধরনের হতাশার কোনো কারণ নাই।
আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা দিতে পারেননি, আমি রেজাল্ট পাবলিশ করার পর যদি যাদের নাম না থাকে তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। কারণ অনেকে যোগদান করার পর এটা তার প্রথম পরীক্ষা, এই জন্য একটু প্রবলেম হইতে পারে, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। একজন লেখছে ফার্স্ট লিঙ্কে ঢুকতে পারছি না স্যার। আপনি সম্ভবত জিমেইলটা আপনার লগ ইন করা নাই, আপনি আপনার মোবাইলের জিমেইলটা লগ ইন করলে আপনি অবশ্যই ঢুকতে পারবেন। আচ্ছা, মোটামুটি আমাদের বৃষ্টি সুলতানা চলে আসছে, মোটামুটি অনেকে চলে আসছে। গত শুক্রবারের ক্লাসটা আমি একটু তাড়াহুড়া করে নিয়েছিলাম, বৃহস্পতিবারের ক্লাসটা একটু তাড়াহুড়া করে নেওয়ার কারণে আমি ঠিক মতো পড়াইতে পারি নাই। আজকে ইনশাল্লাহ জমজমাট ভাবে পড়াবো। নেট অনেক প্রবলেম করতেছে। আহসান, তুমি গত ক্লাসেও একই কথা বলেছ, সম্ভবত তোমার নেটে প্রবলেম। তুমি একটু দয়া করে তোমার যে সিমটা আছে তুমি সিমটা চেঞ্জ করে অন্য একটা অপারেটরে তুমি ট্রান্সফার করো, তো সম্ভবত তোমার নেটের প্রবলেম। ঠিক আছে, আর বাকি সবার ঠিক আছে। আর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেরা যদি যা মারামারি করেন, বিশৃঙ্খলা তৈরি করেন, আপনারা যদি ভান্ডারেবল পরিবেশ তৈরি করেন, তাহলে তো খুবই সমস্যা। আপনাদেরকে বারবার বলা হয়েছে, কোনো নির্দেশনা থাকলে আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে আমাকে জানান, আমাকে ফোন করে জানান, আমাকে এসএমএস করতে পারেন। কিন্তু যেটা পাবলিক প্লেস, যেখানে আমি বিভিন্ন তথ্য শেয়ার করি, সেইখানে আপনারা আপনাদের ব্যক্তিগত কোনো মতামত না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এখানে শুধু আমি বিভিন্ন নির্দেশনা দিব, এই নির্দেশনাগুলো আপনারা পালন করবেন। তোমার ওয়াইফাইতে ঝামেলা আছে, একটু কথা বলে ওদের সাথে। তোমার ওয়াইফাই স্পিড মনে কমিয়ে দেওয়া হয়েছে, একটু খেয়াল করে। আহসান, তোমার স্পিডটা একটু ঠিক আছে কিনা ওদেরকে দিয়ে টেস্ট করাও। আচ্ছা, 10টা 10 বাজলে শুরু করবো, আর 1 মিনিট বাকি আছে। মোটামুটি সবাই চলে আসছে, আমাদের কাঙ্ক্ষিত অনেকে চলে আসছে, কিন্তু বেশিরভাগ লোকের সম্ভবত ভিভিআইপি ডিউটি আছে। আমার এই দক্ষিণবঙ্গে যারা আছে তাদের ভিভিআইপি ডিউটি থাকার কারণে আমাদের উপস্থিতি একটু হালকা ভাটা পড়েছে। তাদের মনের দিক থেকে ভাটা পড়েছে কিনা আমি জানি না, তবে আশা করি সবাই চলে আসবে। বৃষ্টি সুলতানা লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছি। আমাদের সুমাইয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি যারা সালাম দিয়েছেন সবার সালাম গ্রহণ করা হলো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পড়া শুরু করি। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতেছেন? লেখা মানে আমার ভয়েস কি ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি সবাই চলে আসছে। আমি পড়িয়েছিলাম বিশেষজ্ঞের মতামত 45 দ্বারা, মতামতের সংশ্লিষ্ট বিষয় হলো 46 দ্বারা, হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামত পড়েছিলাম 47 ধারা। ঠিক আছে, মোটামুটি সবাই ভালো পড়েছেন। এখন 48, 49, 50, 51, 60টা ধারা আমি পরে পড়াই, ওটা তো ধর্তব্য না। আমার আজকে আগে চালানটা ঠিক করি, আমি একটু গুরুত্বপূর্ণ পড়াবো। আমি আজকে পড়াবো 52, 53, 54, 55, এই 60টা ধারা আগে পড়াই, পরে দেখা যাবে। এই 60টা ধারা বেশি জরুরি, এই 60টা ধারা পড়াই। 48 থেকে 51 এটা না পারলেও কোনো সমস্যা নাই, ওটা তো ধর্তব্য বিষয় না। 48 থেকে 51 না পারলেও চলবে, কিন্তু আমার 52 থেকে 55 লাগবে। এখানে 4টা ধারা আছে, 52, 53, 54, 55, এখানে 4টা ধারা আছে। তাহলে সবাই কি মানসিকভাবে প্রস্তুত? আমি কি রেডি? শুরু করব? এই জামিন খান লিখে দিছে, খুব ভালো হয়েছে। 52, 53, 54, 55।
তাহলে কি আমি কি শুরু করব? ওকে, আচ্ছা, শুরু করার আগে একটা গল্প বলি। সেটা হলো, মনে করেন রহিমা নামক একজন মহিলা, সে হইল একজন দেহ ব্যবসায়ী অথবা প্রস্টিটিউট, অথবা সে মারাত্মক লেভেলের তার চরিত্রহীন, অথবা তার চরিত্র খুবই খারাপ। আচ্ছা, ঠিক আছে। এখন এই রহিমার দেশের বাড়িতে বাপ দাদার একটা ভিটি আছে। এখন সে দেশের বাড়িতে সে খারাপ কাজ করুক, অথবা ঢাকাতে তার চরিত্র খারাপ থাকুক, অথবা সে দাঁড়ান না কোন জায়গায় ইয়ে আছে আপনাদের, ওই যে পল্লী, এটা কোন জায়গায়, রাজবাড়ী জেলার মধ্যে দৌলদিয়া পাটুরিয়া, যেখানে ওইদিকে যে কি আছে প্রস্টিটিউট এলাকা আছে, কি কি পতিতালয় আছে, সেইখানে ধরেন না সে আছে, সবই ঠিক আছে। এখন এই রহিমা নামক মেয়েটার একটা জায়গা আছে, ক্রয়কৃত সম্পত্তি অথবা বাপ দাদার সম্পত্তি। আপনি জোর করে, অবৈধভাবে, বেআইনিভাবে অথবা শক্তি প্রদর্শন করে, ক্ষমতা দেখিয়ে তার জায়গাটা আপনি দখল করেছেন। এখন এই যে দখল করার কারণে রহিমা যদি মামলা করে এই জায়গার বিষয়ে, এটা কি মামলা করবে? এটা কি দেওয়ানি মামলা হবে না ফৌজদারি মামলা হবে? আমার একটু বলেন তো। আমাকে একটু বলেন, এটা কি মামলা হবে? একবার সবাই আমাকে বলেন, কি মামলা হবে? এটা দেওয়ানি না ফৌজদারি? আমাদের পঞ্চগড় থেকে, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাদের নাজমুল ইসলাম বলছে দেওয়ানি মামলা হবে। অ্যাবসলিউটলি রাইট। মোমেন তরফদার বলছে দেওয়ানি মামলা হবে। দেওয়ান শাকিল বলছে দেওয়ানি, বিধান দাস দেওয়ানি, মিঠুন দাস দেওয়ানি, আব্দুল্লাহ নোমান দেওয়ানি। আচ্ছা, শাওনও বলছে দেওয়ানি। মোটামুটি সবাই বলছে দেওয়ানি মামলা হবে, যেহেতু তার জায়গা। এখন এই দেওয়ানি মামলা হওয়ার কারণে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে সে আদালতে গিয়েছে। এখন সে আদালতে যাওয়ার পর এই রহিমা বলতেছে, স্যার আমার এই জায়গাটা, ধরেন না এখানে শাওন হইল ধরেন ভূমিদস্যু, শাওন এলো ক্ষমতার অপব্যবহারকারী, শক্তি প্রদর্শনকারী, ক্ষমতাবান। এখন শাওন হইল বিবাদী পক্ষ আর রহিমা হইল বাদী পক্ষ। এখন এই দেওয়ানি মামলার সময় রহিমা বলছে, স্যার শাওন ক্ষমতার অপব্যবহার করে, জোর প্রদর্শন করে, শক্তি দেখিয়ে আমার এই জায়গাটা দখল করে নিয়েছে। প্রতি উত্তরে শাওন বলছে, স্যার রহিমা হইল একটা প্রস্টিটিউট মেয়ে, সে হইল একটা খারাপ চরিত্রের মেয়ে, সে হইল দৌলদিয়া পাটুরিয়া যে ঘাট আছে সেখানে যে পতিতালয় আছে সেইখানে সে এই খারাপ কাজ করে বেড়ায়। এখন আমার প্রশ্ন হইলে আপনার দেখে উত্তর দেন, শাওন তার জায়গা জোর করে দখল করে নিয়েছে, এখানে মামলা হয়েছে দেওয়ানি মামলা। এখন রহিমার চরিত্র ভালো না খারাপ, এটা কি এখানে প্রাসঙ্গিক হবে? এটা কি এখানে জরুরি বিষয়, নাকি তার জায়গাটা দখল করে নিয়েছে রহিমার জায়গা, এটা জরুরি বিষয়? কোনটা জরুরি বিষয় আমারে বলেন। ওকে, এখানে জায়গাটা জরুরি বিষয়, কারণ জায়গাটা সে জোর করে নিয়েছে। রহিমা এটা ডাজন্ট ম্যাটার, সে কি করে না করে এটা রহিমার বিষয়। সে এখানে প্রস্টিটিউট হোক, না সুর হোক, না ডাকাত হোক, না তোর চরিত্র খারাপ থাকুক ভালো থাকুক, এটা বিষয় না। তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এই পৈতৃক সম্পত্তি হওয়ার কারণে সে জায়গাটা জোর করে দখল করে নিয়েছে, এটা এখানে মুখ্য বিষয়। তাহলে এখানে যে দেওয়ানি মামলাটা হইল, এই দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র কি আদালতে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আমাকে একটু বলেন। তাহলে জায়গা জমি নিয়ে যে মামলাগুলা হয়, দেওয়ানি যে মামলাগুলা হয়,
সেখানে একটা মানুষের চরিত্র কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির চরিত্র অথবা বাদীর চরিত্র অথবা বিবাদীর চরিত্র, যারই চরিত্র হোক, এখানে হলে জায়গা জমিনের বিষয়, ক্ষতিপূরণের বিষয়, এখানে চরিত্র নিয়ে কোনো বিষয় না। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। এটা কি সবাই ক্লিয়ার? তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে মানে জায়গা জমির মামলার ক্ষেত্রে আসামির চরিত্র ভালো খারাপ বা কি বিষয় না বিষয়, এগুলো সব আদালতে অপ্রাসঙ্গিক। 52 ধারা আমরা পারবো। তাহলে 52 ধারায় বলা আছে, অথবা এই রহিমার বিরুদ্ধে ধরেন শাওন উল্টা মামলা করছে, মামলা করার কারণে রহিমার আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন এই যে রহিমার চরিত্র ভালো না খারাপ, মামলা হয়েছে দেওয়ানি জায়গা জমি সংক্রান্ত মামলা, সেখানে আসামির চরিত্র ভালো কিংবা খারাপ এখানে কোনো ডাজন্ট ম্যাটার। এখানে বাংলা আলাপ হইল আপনি তার ক্ষতি করছেন কিনা, আপনি তার জায়গা জমি দখল করেছেন কিনা, আপনি তার টাকা পয়সা নিয়েছেন কিনা, এটা হলো মুখ্য বিষয়। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। আমরা কি এটা পারবো? তাহলে 52 দ্বারা কি ক্লিয়ার? দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। তাহলে দেওয়ানি মামলা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন হলো দেওয়ানি মামলার বিপরীতে আরেকটা মামলা আছে। আমরা তো মামলা সাধারণত দুইটা হয়, একটা হলো ফৌজদারি, একটা হলো দেওয়ানি। তাহলে যেহেতু আমরা এতক্ষণ বলছি দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র হইল অপ্রাসঙ্গিক, তাহলে বাকি আছে কি এখন? ফৌজদারি মামলা। ফৌজদারি মামলায় বলা আছে, ধরেন শাওন নামক একজন ভদ্রলোক, সে একজন জাত ব্যাচেলার এবং সে জাহিদ খানের ছোট ভাই, সেও হাজার নারীর ঘুম নষ্ট করছে কিন্তু সে বিয়ে করবে না, সেও রয়্যাল মালাবার থেকে পোশাক আশাক পরে। এখন এই শাওন নামক একজন ভদ্রলোক, হ্যাঁ আচ্ছা, শাওন নামক একজন ভদ্রলোক ঢাকায় আসছে একটা সমাবেশে, না ঢাকায় আসছে সে তার বাবারে অথবা মারে ডাক্তার দেখাইতে। এখন এই ডাক্তার দেখায়া আসার সময় সে একটা বিএনপির মধ্যে পুলিশের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষের মাঝখানে পড়ে সে গ্রেপ্তার হয়ে গেছে। কথাটা বুঝছেন? গ্রেপ্তার হওয়ার পর যখন এই শাওনকে আদালতে হাজির করা হয়েছে, তখন আমরা প্রত্যেকটা ব্যক্তির যখন মামলা হয় তখন তার আমরা পিসিপিআর যাচাই করি। পিসিপিআর 389 ধারায় প্রিভিয়াস ক্যারেক্টার প্রোফাইল রিপোর্ট, পিতে প্রিভিয়াস, সিতে ক্যারেক্টার, ফিতে প্রোফাইল, আর মানে রিপোর্ট, পিসিপিআর প্রিভিয়াস ক্যারেক্টার প্রোফাইল রিপোর্ট, মানে তার পূর্বের চারিত্রিক গুণাবলী কেমন, সে মানুষ হিসাবে কেমন, এটা যাচাই করা হয়। এখন শাওনও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, আমাদের এখানে রাকিবুল ইসলাম মঞ্জু আছে, সেও এই সংঘর্ষের সময় পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। দুজনকে আদালতে হাজির করা হয়েছে এবং দুইজনেরই চরিত্রের রিপোর্ট ওই সংশ্লিষ্ট থানায় তদন্ত করে নিয়ে আসা হয়েছে। এখন শাওনের বিষয়ে যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে শাওন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী, সজ্জন, পরোপকারী, উত্তম চরিত্রের, অত্যন্ত মানবিক এবং খুবই ভালো মনের এবং উন্নত মন মানসিকতার এবং খুবই অসম্ভব একজন ভালো ব্যক্তি।
তার বিষয়ে পুলিশে এরকম একটা রিপোর্ট তদন্ত করে পাওয়া গিয়েছে। বিশেষ করে আমি যদি তদন্তকারী কর্মকর্তা হই আর যদি ঢাকা থেকে এরকম কোনো রিপোর্ট আসে, আমি এই ধরনের সুন্দর সুন্দর শব্দগুলা ব্যবহার করে তার রিপোর্টটা দাখিল করব। আচ্ছা, এখন এই যে এইখানে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এখন আমার প্রশ্ন হলো শাওনের বিরুদ্ধে যে আদালতে মামলা চলতেছে, এটা কি মামলা? এটা কি ফৌজদারি না দেওয়ানি? আমার একটু বলেন তো। যেহেতু মারামারি হয়েছে, মারামারি থেকে গ্রেপ্তার করে তারা নেওয়া হয়েছে, এখন শাওন যেহেতু বিচারের মুখোমুখি হয়েছে, তাহলে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা কি মামলা, ফৌজদারি নাকি দেওয়ানি? ফৌজদারি মামলা হয়েছে। ভেরি গুড। তাহলে সেকেন্ড প্রশ্ন, ফৌজদারি মামলা হওয়ার কারণে তার যে পিসিপিআর, তার যে চারিত্রিক গুণাবলী আমরা যে যাচাই বাছাই করেছি, তার বিরুদ্ধে যে আমরা একটা অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এসেছি, এখানে কি আসামির স্বভাব চরিত্র ভালো না খারাপ কি পাওয়া গেছে বলেন তো? ফৌজদারি মামলা এখানে যে এই যে যারা কমেন্ট করতেছে তারাই গেইনার। অনেকে মনে করতে পারে কমেন্ট করি সারা তো পড়ে না। না না না, আমি প্রত্যেকের কমেন্ট দেখি, কিন্তু পড়লে টাইম লাগবে দেখে আমি পড়ি না। কিন্তু যারা কমেন্ট করে না তারা কিন্তু ধরা খাইতেছে, যারা কমেন্ট করতেছে তারা কিন্তু গেইনার। এখন প্রশ্ন হলো, এই যে শাওনের স্বভাব চরিত্র ভালো এবং এখানে তার বিরুদ্ধে চলতেছে ফৌজদারি মামলা, তাহলে তার যেহেতু স্বভাব চরিত্র ভালো পাওয়া গিয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট মোটামুটি ধরে নিতে পারে যে ছেলেটা ভালো, হয়তো ঢাকা আইসা কোনো কারণে বাটে পড়ে গেছে। কথাটা কি বুঝতেছেন? তাইলে এবার আমাকে বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র যে ভালো, এটা আদালতে প্রাসঙ্গিক কিনা বলেন তো? তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র যে ভালো, এটা আদালতে প্রাসঙ্গিক কিনা? তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক। এটা হলো সাক্ষ্য আইনের 53 ধারা। তাহলে 53 ধারায় আসামির স্বভাব চরিত্র যে চরিত্র প্রাসঙ্গিক বললে হবে না, 53 ধারায় বলতে হবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি যে স্বভাব চরিত্র ভালো, ইহা আদালতে প্রাসঙ্গিক। মন থাকবে? মানে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র যে ভালো, ইহা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 53 ধারা। যারা ভিডিওটা পরবর্তীতে দেখবেন, আপনি যদি আমার এই কথাগুলোর উত্তর দেন, কমেন্ট করেন, আমি বিশ্বাস করেন খুব খুশি হব। তখন আমার কাছে ভালো লাগবে যে লোকটা ক্লাসগুলো দেখতেছে। আপনি কমেন্ট করলে আমার কাছে নোটিফিকেশন আসে যে আপনি কমেন্ট করেছেন। এই জন্য অনুগ্রহ করে যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন তাহলে একটু কমেন্ট করেন, প্লিজ, অনুরোধ। তাহলে আমরা 53 ধারায় পেয়েছি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র যে ভালো, এটা আদালতে প্রাসঙ্গিক। এটা কি ক্লিয়ার? তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। কারণ দেওয়ানি মামলা হয়েছে জায়গা জমি নিয়ে, এখানে আসামির চরিত্র নিয়ে তো কোনো কথা মানে ঝামেলা নাই, আসামির চরিত্র এখানে এফেক্টেড হবে না। এই জন্য দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি যদি স্বভাব চরিত্র ভালো হয়, এটা আদালতে প্রাসঙ্গিক। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, এই যে এখানে আসামির স্বভাব চরিত্র ভালো, এটা যে আদালতে প্রাসঙ্গিক হয়েছে, এখানে কে লাভবান হয়েছে? আসামি লাভবান হয়েছে নাকি রাষ্ট্রপক্ষ লাভবান হয়েছে? আমাকে একটু বলেন তো। মানে বাদী পক্ষ লাভবান হয়েছে না বিবাদী পক্ষ লাভবান হয়েছে? বাদী মানি হইল মামলা যে করছে সেই পক্ষ, আর বিবাদী মানি আসামি পক্ষ।
তাহলে আসামি সব চরিত্র যে ভালো, ইহা আদালতে প্রাসঙ্গিক, এখানে কোন পক্ষ লাভবান হয়েছে? আসামি পক্ষ আদালতে লাভবান হয়েছে। আচ্ছা, এখন আমি একটু আগে বলেছিলাম যে এই যে হরতাল অবরোধ, এখানে দুইজন লোক অ্যারেস্ট হয়েছে, একজন হলো শাওন, একজন হলো রাকিবুল ইসলাম মঞ্জু। তাহলে শাওনের পিসিপিআর খুব ভালো পাওয়া গিয়েছে, সে খুবই উন্নত মন মানসিকতার অধিকারী, আর তাকে খুশি করার জন্য বলতেছি না, বাস্তবে সে কিন্তু খুব ভাইফাই মানের উন্নত মানের, মানে খুবই ভালো মানের একটা ছেলে। আমি পার্সোনালি তারে মতামত দিলাম, শাওন আসলে সে খুব ভালো ছেলে। তার সাথে আমার সাথে পরিচয় হলো মনে হয় 2021 সালে, আমি যখন র্যাবে থাকতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সামনাসামনি পড়াইছি, ওই আমল থেকে তার সাথে পরিচয়, ওইখান থেকে জানি সে খুব ভালো ছেলে। আচ্ছা, আবার ভালো ছেলেদের দিক সমস্যা হলো তারা আবার এই ভালো মেয়ে পায় না, তারা বিয়ে শাদী করতে গেলে মেয়ে পাওয়া যায় না সহজে, কারণ মেয়ে পাইতে হলে চেষ্টামি করতে হয়, প্রেম করতে হলে চেষ্টামি করতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হইল, এখান থেকে আরেকটা লোককে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হইল রাকিবুল ইসলাম মঞ্জু। রাকিবুল ইসলাম মঞ্জুর যখন রিপোর্টটা নেওয়া হয়েছে, তার রিপোর্টটা এলাকায় যখন পাঠানো হয়েছে, যাচাই বাছাই করে দেখছে রাকিবুল ইসলাম মঞ্জুর ভিতরে তার নামে আদালতে 3-4টা মামলা চলমান আছে। সে তার জেলা পর্যায়ে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, জেলা পর্যায়ে সে 3-4টা গাড়ি ঘোড়া ভাঙচুর করার কারণে তার বিরুদ্ধে মামলা আছে, তার বিরুদ্ধে কয়েকটা ধর্ষণ মামলা আছে। ইতিপূর্বে সে চুরি মামলা 2-3 বার জেলও খাটছে, রায় হয়েছে, জেল খাটছে, এবং তার বিরুদ্ধে গাড়ি ঘোড়া মামলা নিয়ে তার 2-3টা জেলও হয়েছে, আবার 2-3টা মামলা চলমানও আছে। এখন এই ছেলে যদি ঢাকায় এই গাড়ি ঘোড়া ভাঙচুরের জায়গায় অ্যারেস্ট হয়, তাহলে কেমন হইল বিষয়টা বলেন? তাহলে আসামির চরিত্র যে খারাপ, এই যে রাকিবুল ইসলাম মঞ্জুর চরিত্র যে খারাপ, এটা প্রমাণ করার জন্য তার যে পূর্ববর্তী দণ্ডের যে আদেশগুলো আছে, মানে গাড়ি ঘোড়া ভাঙচুরের মামলায় জেল হয়েছে, চুরির মামলায় জেল হয়েছে, ধর্ষণের মামলায় জেল হয়েছে, এই যে আসামির চরিত্র তার যে খারাপ, এইটা প্রমাণ করার ক্ষেত্রে তার যদি পূর্ববর্তী কোনো মামলার রেফারেন্স আমরা আদালতে উপস্থাপন করি, তাহলে এটা প্রাসঙ্গিক কিনা বলেন? আমার কথাটা কি, থিওরিটা কি আপনারা বুঝছেন? প্রাসঙ্গিক হবে না? তাহলে এইখানে প্রাসঙ্গিক হলে কোন পক্ষ লাভবান হবে? এখানে কি বাদী পক্ষ লাভবান হবে না আসামি পক্ষ লাভবান হবে? এইখানে আমি যে প্রশ্ন করি, আমরা অল্প একটু পড়ব, আমরা দরকার হয় 1-2টা ধারা করে পড়ব, কিন্তু বুঝে শুনে যাব, তাড়াহুড়া করে যাব না। বৃহস্পতিবার রাত্রে দেখছিলেন না, আমি একটু পড়াইছিলাম 3টা ধারা, আমার কাছে খুব অপরাধী মনে হয়েছে যে 45, 46, 47 পড়াইছিলাম, যদিও ওইখানে বোঝানোর মতো কিছু ছিল না, তারপর নিজের কাছে অপরাধী মনে হয়েছে যে মনে হয় আপনাদেরকে আমি টাইম নিয়ে পড়াই না। অনেক স্যাররা এই 5-7টা 10টা ধারা পড়াইলায় 20 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে, কিন্তু আমি তো এটা পারি না, কারণ আপনার বেতনের একবারে বৈধ বেতনের টাকা, দিন রাত পরিশ্রম করে নাইট ডিউটি করে আপনি সজাগ থেকে সেই সম্মানটা আমাকে পরিশোধ করতেছেন। আমি আপনার কাছে আল্লাহর দিক থেকেও হক, আপনি আমার কাছে হকদার, আমি আপনাকে পড়াইতে বাধ্য, দুনিয়ার দিক থেকে হোক, যেভাবে হোক, আমি কিন্তু আপনার কাছে বাধা। এটা কিন্তু জবাবদিহিতা আমার করতে হবে আল্লাহর কাছে, যদি আমি আপনাকে ভালো সার্ভিস না দেই। তাহলে এখানে কিন্তু আমার বাদী পক্ষ লাভবান হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করলাম, চরিত্র ভালো হইলে আসামি পক্ষ লাভবান হয় 53তে,
চরিত্র খারাপ হইলে বাদী পক্ষ লাভবান হয় 54-তে। খেয়াল করছেন? এখন প্রশ্ন হইল, ভালো খারাপ এটা কি সুন্দর শব্দ, না খারাপ ভালো কোনটা সঠিক শব্দ? আমরা সাধারণত কি ধরনের শব্দ ব্যবহার করি? ভালো খারাপ না খারাপ ভালো, কোনটা ব্যবহার করি আমরা? ভালো আগে খারাপ পরে, তাহলে ভালো হইলো 53, খারাপ হইলো 54। ভালো হলো 53, খারাপ হইলো 54, মানে দুইটাই প্রাসঙ্গিক। ফৌজদারি মামলার ক্ষেত্রে 53-তে ভালো চরিত্র হিসাবে প্রাসঙ্গিক, 54-তে খারাপ চরিত্র হিসাবে আদালতে প্রাসঙ্গিক। এ দুইটা বিষয় বুঝছেন কিনা? 53 ধারায় বলা আছে আসামির স্বভাব চরিত্র যে ভালো। ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি যদি স্বভাব চরিত্র ভালো হয় সেটা আদালতে প্রাসঙ্গিক। আবার 54 ধারায় বলা আছে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি যদি চরিত্র খারাপ হয় তাহলে তার পূর্ববর্তী দণ্ডগুলো আদালতে প্রাসঙ্গিক। মানে আসামি চরিত্র খারাপ হিসাবে তার যে আগের যে রেফারেন্সগুলা পূর্ববর্তী দণ্ডগুলো যদি আদালতে উপস্থাপন করা হয়, আদালত এগুলা প্রাসঙ্গিক হিসাবে নিবে। কিরকম? একজন ডাকাত গ্রেপ্তার করা হয়েছে, তার পিসিপিয়া যাচাই করে দেখা হয়েছে সেই প্রথম ডাকাতি করেছে। তখন আমরা যদি বলি যে মাননীয় আদালত, এই প্রথম সে ডাকাতি করেছে, সে বিপদে পড়ে ফাঁদে পড়ে বা কারো ফান্দে পড়ে বা ভুল বোঝাতে পড়ে বা আবেগের বোঝে বা তার উল্টা উল্টা বুঝে নিয়ে এই ঘটনাটা ঘটাইছে, তাহলে তার চরিত্র ভালো, সে খুব ভালো ছেলে, তাহলে সে একটু হইলেও 53 ধারা বেনিফিট পাবে। কিন্তু তার বিরুদ্ধে যদি ইতিপূর্বে 4-5টা ডাকাতির মামলা থাকে, 2-3টা সে জেল খাটা থাকে, তাহলে তার খারাপ চরিত্র হিসাবে আমি যদি আগের মামলার রেফারেন্সগুলো আদালতে গ্রহণ করি, উপস্থাপন করি, তাহলে এগুলো তো অবশ্যই প্রাসঙ্গিক হবে। এই জন্য বলা আছে 52-তে সলিড কথা বলছে, দেওয়ানি মামলার ক্ষেত্রে ভালো খারাপ কিছুই না, ডাইরেক্ট কথা একটাই, দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্রই আদালতে অপ্রাসঙ্গিক। কথা বুঝছেন? দেওয়ানি মামলার ক্ষেত্রে বলছে সরাসরি কথা যে চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। কথা বুঝছেন? ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি আসামি স্বভাব চরিত্র ভালো হয় তাহলে 53 ধারায় প্রাসঙ্গিক। আবার ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি স্বভাব চরিত্র যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে খারাপ হিসাবে তার যদি পূর্ববর্তী দণ্ডগুলো আদালতে উপস্থাপন করা হয়, এগুলো আদালতে প্রাসঙ্গিক। বাংলা লাভ হইল আসামি ভালো চরিত্র প্রাসঙ্গিক 53 ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলা আসামি যে খারাপ চরিত্র সেটাও প্রাসঙ্গিক হইল 54 ধারায়। আর 52 ধারায় ক্লিয়ার কথা বলা আছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। মামলা হয়েছে ক্ষতিপূরণের মামলা, মামলা হয়েছে জায়গা জমি নিয়ে মামলা, মামলা হয়েছে বিভিন্ন বিষয়ের মামলা, এখানে স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে ভালো হইলে প্রাসঙ্গিক, ফৌজদারি মামলার ক্ষেত্রে খারাপ হইলেও প্রাসঙ্গিক। এই 52, 53, 54 এই 3টা ধারাকে আমরা পারি। এই 53 ধারা আমরা পারি। আচ্ছা, আমি আবার কয়েকটা কথা বলি। অনেকে জয়েন করেছে নতুন, তারপরে আমি জয়েন করি। আচ্ছা, এখন আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, মানুষের শরীরকে শাস্তি দেওয়া ছাড়া যদি যত মামলা হবে সবগুলো কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা বলেন তো? তানভীর আক্তার মুক্তি, গত বৃহস্পতিবারে তুমি দাওয়াত দিয়েছো স্যার, রংপুরের দিকে আসেন না দিনাজপুর দিকে বললা আসেন, আমাদের এদিকে আম আছে, আমের দাওয়াত রইল, আম খাওয়াবো নে। এক আমের দাওয়াত দিয়া তো তোমার খবর নাই, আর ক্লাসের শেষ পর্যায়ে তুমি আমার সালাম দিছ। তোমার কপাল বলো তুমি হাতের কাজ নাই, নাইলে দিতাম তোমার মাইল। আচ্ছা, তাহলে একটু দেখেন,
মানুষের শরীরকে শাস্তি দেওয়ার জন্য যে মামলাটা হয় সেটা বলা হয় ফৌজদারি মামলা। এই শরীর ব্যতীত অন্য কোনো যদি মামলা হয় সেটাকে বলা হয় দেওয়ানি মামলা। আচ্ছা, আমার ভাগ্য হয়েছিল ক্রাইমে চাকরি করা। আমি 3 মাস চাকরি করেছি ক্রাইমে, তাও একটা ফাঁড়িতে। বরিশাল জেলার মুলাদি থানার বোয়ালি একটা ফাঁড়ি আছে, ওই ফাঁড়িতে। এখন আমার প্রশ্ন হইল, ওই বোয়ালিয়া ফাঁড়িতে থাকা অবস্থায় একজন মুরব্বী আছে, তার বয়স হবে 70 বছর। আচ্ছা, সিআর মামলা কি এটা অনেকে জানেন না। সিআর মামলা জিআর মামলা এটা একটু বুঝে বলি। অনেকে সিআর লেখে, আমি আজকে বলি মনে রাখবেন, সিআর মামলা আর জিআর মামলা দুইটাই ফৌজদারি মামলা। থানায় গেছেন আপনি একটা ধর্ষণ মামলা করতে, থানার পুলিশে যদি মামলা নেয় তাহলে ফৌজদারি মামলায় হবে ধর্ষণ। কিন্তু থানা পুলিশ যখন আপনার এই মামলাটা নেয় না, তখন আমরা আদালতে যা বিচার দিলে আদালতে একটা রেজিস্টারে এন্ট্রি করে তার অভিযোগটা নিয়ে পুলিশের মার্ক করে দেয়, এখন মামলা রুজু করে আসামি গ্রেপ্তার করে আদালতকে জানাইতে। তাহলে এইখানে আপনি অভিযোগ করেছেন আগে থানায় আদালতে, পরে সেটা আসছে হইল ইয়াতে থানায় আসছে আদালত থেকে। তাহলে আদালতে যে মামলাগুলা হয় সেটাই হইল সিআর মামলা, কোর্ট রেজিস্টার। সিআর কোর্ট রেজিস্টার, আর জিআর মানে জেনারেল রেজিস্টার। জেনারেল রেজিস্টার বলতে বুঝাইছে এফআইআর যে মামলাগুলো হয় থানাতে। তাহলে সিআর জিআর দুইটাই ফৌজদারি মামলা, মন থাকবে। সিআর মামলা হয় কোর্টে, জিআর মামলা হয় থানায়, কিন্তু দুইটাই হলো ফৌজদারি মামলা। আচ্ছা, এখন প্রশ্ন হইল ওইদিকে না, আমার প্রশ্ন হইল কোন দিকে? ও আচ্ছা, ওই চাচাকে নিয়ে। এখন এই মুরব্বী মানুষ, যখন আমি একদিন সকালবেলা ঘুমে থেকে উঠছি 11টায়, ঘুম থেকে 11টায় উঠে আমি নিচে আইসা বসছি দোতলা থেকে। এই মুরব্বী আইসা বলছে যে রহিম নামক একজন ব্যক্তি তার গরুর লেজ কেটে ফেলছে। কথা বুঝছেন? তার গরুর লেজ কেটে ফেলছে, না কেটে ফেলে নাই, লেজে কূপ দিছে, এরকম কিছুটা অভিযোগ বলছে। এখন সে এটা সুষ্ঠু বিচার চায়। এখন আমাকে বলেন, সে যদি আমার কাছে মামলা করে, মানে ধরেন আমি থানাতে আছি, তাহলে সে কি আমার কাছে মামলা করবে না কোর্টে মামলা করবে? বলেন তো, এটা কি মামলা হবে, দেওয়ানি না ফৌজদারি? তার গরু যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা কি মামলা হবে, দেওয়ানি না ফৌজদারি? আচ্ছা, এটা ফৌজদারি মামলা হবে। এখন আমি কিন্তু বলি নাই তার লেজটা কে কেটে ফেলছে, এটা কি মানুষ কাটছে না অন্য একটা ষাঁড় গরু কাটছে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। তার মানে আপনারা হইলেন হুতাশের তদন্তকারী কর্মকর্তা হবেন, যারা এএসআই হবেন, সাব ইন্সপেক্টর হবেন। আপনার আমাকে প্রশ্ন করা উচিত ছিল যে স্যার, তার গরুর লেজটা যে কেটেছে অথবা তার গরুতে যে কূপ দেওয়া হয়েছে, এটা কে দিছে? এটা কি মানুষ দিয়েছে না অন্য কোনো গরু দিয়েছে? এটা হইলো আরেকটা লোকের ষাঁড় গরু, তার পেটের এই গরুটার পেটে গুঁতো দিয়ে পেটটা ছিদ্র করে ফেলছে, কিন্তু সে বিচার দিছে মানুষ এই কাজটা করছে। তাহলে আরেকটা গরু যদি করে এই গরুটার সাথে এই কাজ, তাহলে এটা কি মামলা হবে বলেন তো? মনে করেন আমার গরু আপনার জমির ঘাস খায় ফেলছে, আপনার জমির ধান খেয়ে ফেলছে, তাইলে এটা কি মামলা হবে, ফৌজদারি না দেওয়ানি? গরুর মালিক আমি, আমার গরু আপনার ক্ষেতের ধান খেয়ে ফেলছে,
আচ্ছা, ওটা আমি ভুল বলছি, তাহলে কোপ বলা ভুল হয়ে গেছে, জখম প্রাপ্ত ছিল ওই গরুটা। আচ্ছা, এখন এই যে লোকটার যে গরুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আচ্ছা গরুর আলাপ বাদ দেই, গরুটা দিয়ে ফ্যাস লাগবে। আমি ধান দিয়ে উদাহরণ দেই। এই যে ধান খেয়ে ফেলেছে, ধান খাওয়ার কারণে একটা গরু যেহেতু আরেকজনের ক্ষেত্রে ধান খেয়ে ফেলছে, এখানে এখানে মামলাটা হবে কি ক্ষতিপূরণের মামলা, নাকি এই গরুটাকে সে নিয়ে যাওয়ার মামলা, না কি টাইপের মামলা হবে বলেন তো? ক্ষতিপূরণের দেওয়ানি মামলা হবে। ভেরি গুড, আমি এটা জানতে চাইছি। যেহেতু একজনের গরু আরেকজনের গরুর পুরা ধান খেয়ে ফেলছে, একজন বলছে সামান্য অনিষ্ট, সামান্য অনিষ্ট না, অনিষ্ট হবে কেন? ধান খেয়ে একবারে পুরো এলাকা খায় ফেলাইছে, ধরেন 5 কিলো ধান খায় ফেলাইছে, 100 একর জায়গা ধান খায় ফেলাইছে, ক্ষতিপূরণের মামলা হবে। আচ্ছা, ভেরি গুড। এখন এই ক্ষতিপূরণের মামলাটা যখন আদালতে গেছে, আদালতে এটা একটা দেওয়ানি মামলা, দেওয়ানির মধ্যে এটা একটা হলো ক্ষতিপূরণ টাইপের মামলা। আচ্ছা, এবার আমি আসি। আমি যদি রহিম নামক একজন ব্যক্তির জায়গা দখল করি, জায়গা, এটা কি মামলা হবে বলেন তো? জায়গা দখল করেছি, এটাও দেওয়ানি মামলা হবে। আচ্ছা, দেওয়ানি মামলা হবে। আচ্ছা, আমি একটা জায়গা ক্রয় করেছি, কিন্তু জায়গাটা দলিলপত্রের মালিক আমি, কিন্তু আমি জায়গাটাতে যেতে পারছি না, এটা কি মামলা হবে? এটাও দেওয়ানি মামলা হবে। এখন দেওয়ানি মামলার মধ্যে অনেকগুলো প্রকার ভেদ আছে। জায়গার মালিকানা নিয়ে মামলা হয়, জায়গা দখল নিয়ে মামলা হয়, জায়গা পুনরুদ্ধার নিয়ে মামলা হয়, এরপরে মনে করেন না একজনের জায়গা যদি আরেকজনের ক্ষতি করে ফেলে সেটারও মামলা হয়। তাহলে যেরকম ফৌজদারি মামলা হলে খুনের মামলা হয়, ধর্ষণের মামলা হয়, ডাকাতির মামলা হয়, ছিনতাইয়ের মামলা হয়, চুরির মামলা হয়, বাটফারির মামলা হয়। ফৌজদারির মধ্যে যেরকম হাজার হাজার ক্যাটাগরির মামলা হয়, এরকম দেওয়ানির ভিতরেও হাজার হাজার ক্যাটাগরিতে মামলা হয়। কথাটা কি বুঝতেছেন? তাহলে দেওয়ানির ভিতরেও বিভিন্ন ভ্যারাইটিস মামলা হয়, কিন্তু আদালত 52 ধারায় বলছিল দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। কথাটা কি বুঝতেছেন? দেওয়ানির মামলার ক্ষেত্রে 52 ধারায় বলছিল আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলার ভিতরে অনেকগুলা ক্যাটাগরি আছে। জায়গা দখল, জায়গা পুনরুদ্ধার, জায়গার ভাগবাটোয়ারা, জায়গা বেশি নেওয়া, কম নেওয়া, জায়গা কিনছি দেয় নাই, অথবা টাকা পয়সা পাবো, টাকা পয়সা সংক্রান্ত মামলা, ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটে দখল করতে পারি নাই, অথবা 20 লাখ টাকা হাওলাত নিয়েছি, 20 লাখ টাকা হাওলাতের মামলা, এগুলো সব হলো দেওয়ানি মামলা। এই দেওয়ানি মামলার মধ্যে একটা হইল ক্ষতিপূরণের মামলা। এখন আদালতে 52 ধারায় বলছে ঢালাও ভাবে বা কেন্দ্রীয় ভাবে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির সব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। কিন্তু 55 ধারা এসে বলছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যে মামলাটা হবে ক্ষতিপূরণের মামলা, দেওয়ানি মামলার ভিতরে যে মামলাটা হবে ক্ষতিপূরণ সংক্রান্ত, কথা বুঝছেন? 52 ধারা ঢালাও ভাবে বলছে দেওয়ানি মামলাতে আসামির চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক, কিন্তু 55 ধারা এসে বলছে যে কোনো ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে, তাহলে ক্ষতিপূরণ সে পাবে যে একজন লোকের গরু যে আরেকজন লোকের ধান খেয়ে ফেলছে, এক্ষেত্রে যে ক্ষতিপূরণ পাবে, এই ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই ব্যক্তির স্বভাব চরিত্র কেমন,
এরা কিন্তু আবার আদালতে প্রাসঙ্গিক। মানে কথা হইলো, সে কি আরেকজনের গরু দিয়ে কি ধান খাওয়াইছে, নাকি সে ইচ্ছা করে খাওয়াইছে, নাকি তার কাজে এটা জায়গা জায়গায় মানুষের কাছ থেকে দেওয়ানি মামলা করে ক্ষতিপূরণ আদায় করা, সে লোক হিসাবে কেমন। এই ক্ষেত্রে এই যে তাকে আদালত যে ক্ষতিপূরণটা দিবে, সে কি আসলে ক্ষতিপূরণ পাওয়ার মতো লোক কিনা, তার লোক কেমন সে, এই ক্ষেত্রে তার স্বভাব চরিত্রটা আদালতে প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি ক্ষতিপূরণের মামলা হয়, কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে যে লোক বলছে আমার আরেকজনের গরু তার ক্ষেতে ধান খেয়ে ফেলছে, তখন আদালত দেখবে একই সবসময় মামলাবাজ কিনা, সে কি সবসময় কি মানুষের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ নেয় কিনা, তার স্বভাব চরিত্র কেমন। এই যে আসামির স্বভাব চরিত্র ভালো না খারাপ, এটা আদালতে প্রাসঙ্গিক। আসামি বলতে বাদীর ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে, যেহেতু ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বলছে, তাহলে এটা কি বাদী পক্ষ বুঝাইছে না বিবাদী পক্ষ বুঝাইছে বলেন তো? মানে এই ক্ষতিপূরণের মামলায় তার ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তার স্বভাব চরিত্র, মানে এখানে বাদীর না বিবাদীর, বাদীর অ্যাবসলিউটলি রাইট, বাদী পক্ষ বুঝাইছে, তার স্বভাব চরিত্র কেমন, এটা আদালতে প্রাসঙ্গিক। তাহলে 52তে বলা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামির স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক দেওয়ানি মামলায়। আবার 55তে বলছে এই দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি ক্ষতিপূরণের মামলা হয়, সেই ক্ষেত্রে এই ক্ষতিপূরণ যে ব্যক্তি পাবে, মানে এখানে বাদী পক্ষ, তার স্বভাব চরিত্র কিন্তু আবার আদালতে প্রাসঙ্গিক হইল 55 ধারায়। বেশি ফেসেলাইছি মনে হয়। তাহলে আসামির স্বভাব চরিত্র ভালো না খারাপ, এটা হইল বলা আছে 52 ধারায় দেওয়ানি মামলার ক্ষেত্রে পুরোটাই অপ্রাসঙ্গিক। আবার 55 ধারা বলা আছে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এখানে যদি চরিত্র আসে, তাহলে তার চরিত্র ভালো না খারাপ, এটা আদালতে প্রাসঙ্গিক 55 ধারায়। আমি কি বেশি জটিল করে ফেলছি না বুঝতেছেন? একটা দেওয়ানি মামলা হয়েছে, এই দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামি ভালো কি খারাপ এটা কিচ্ছু যায় আসে না, তার চরিত্র কেমন এটা যায় আসে না। এখানে দেওয়ানি মামলা হয়েছে, ঘটনাটাই মূল মুখ্য বিষয়, সে ভালো না খারাপ ব্যক্তিগতভাবে এটা কিছু যায় আসে না। তাহলে দেওয়ানি একবার কথা ক্লিয়ার মনে রাখবেন, 53-54 যেরকম ফৌজদারি মামলা ছিল, 53তে ছিল আসামির লাভ হবে, মানে বিবাদী পক্ষের লাভ হবে, 54তে ছিল বাদী পক্ষের লাভ হবে। ঠিক এরকম 52 আর 55 দুইটা ধারার মধ্যে 52তে বলা আছে যে দেওয়ানি মামলা হইলে এখানে আসামি পক্ষ বুঝাইছে, আসামি পক্ষের স্বভাব চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। আর 55 দ্বারা বলা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি মামলাটা হয় ক্ষতিপূরণের মামলা, আর সেইখানে যদি বাদী পক্ষ ক্ষতিপূরণ পেয়ে থাকে বা পাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে বাদীর স্বভাব চরিত্র কেমন, সে কি আসলে মামলাবাজ, সে কি আসলে ক্ষতিপূরণ আদায় করার জন্য মামলা করেছে, নাকি সে সবসময় মানুষের বিরুদ্ধে মামলা করে মানুষকে হয়রানি করে ক্ষতিপূরণ নিয়ে থাকে, এই ক্ষেত্রে আদালত তার একটু যাচাই বাছাই করবে। এটা হইল 55 ধারায়। যেমন ফৌজদারি কার্যবিধানের 250 ধারা 250 ধারা বলা আছে যদি কোনো ব্যক্তি আদালতের সামান্য অথবা মিথ্যা অথবা তুচ্ছ অথবা বিরক্তিজনক অভিযোগের কারণে আদালতে কোনো মামলা দায়ের করে, তাহলে আদালত উল্টায় তাকে কি করতে পারবে, জরিমানা আদায় করতে পারবে, কারাদণ্ড প্রদান করতে পারবে। যেমন 427 বলা আছে 50 টাকার উপরে জরিমানা। এখন আপনার 100 টাকার মতো একটা ক্ষতি হয়েছে, আপনি চলে গেছেন মামলা করতে। এই যে তুচ্ছ ঘটনায়, বিরক্তিজনক ঘটনা যদি আপনি মামলা করেন, আদালত উল্টা আপনাকে জেল দিয়ে দিবে। ক্ষতিপূরণ নির্ণয় করার ক্ষেত্রে না, দেওয়ানি মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয় না,
দেওয়ানি মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার, দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে মানে বাদী পক্ষ বুঝাইছে। এমডি এইচ এম হাসান মাহমুদ, তুমি কি বুঝছো ভাই? তাহলে আমি এই চরিত্র নিয়ে 60টা ধারা পড়াইলাম, 52, 53, 54, 55। বাংলা আলাপ হইলো 52, 53, 54, 55, 60টা ধারা হইলো চরিত্র নিয়া। এই 60টার মধ্যে প্রথমটা লাস্টেরটা 2টা হইলো দেওয়ানি মামলা নিয়া, মাঝখানে 2টা হইলো ফৌজদারি মামলা নিয়া। সব পড়ালেখা তো একবারে গোল্লার মতো হবে না, কিছুটাতে একটু ব্রেন খাটায় পড়তে হবে। 52 দ্বারা বলা আছে একটা দেওয়ানি মামলা হয়েছে, এটা যেই কোনো দেওয়ানি মামলায় হইতে পারে, সেখানে আসামি যে হবে তার স্বভাব চরিত্র কি বা কারা এরা কোনো কিছু যায় আসে না, সব আদালতে অপ্রাসঙ্গিক। 55 দ্বারা বলা আছে একটা ফৌজদারি মামলা দেওয়ানি মামলা হয়েছে, তবে দেওয়ানি মামলার মধ্যে এরা যদি হয় কিসের মামলা? ক্ষতিপূরণের মামলা। মানে এই মামলাটা হলো কষ্টে বাদী পক্ষ ক্ষতিপূরণ পাওয়ার আশায়। এইখানে যেহেতু বাদী ক্ষতিপূরণ পাওয়ার আশায় একটা মামলা করছে দেওয়ানি মামলা, তখন আদালত যাচাই বাছাই করবে এই যে বাদী যে মামলাটা করেছে, বাদী আসলে লোক কেমন, তার স্বভাব চরিত্র কেমন, এটা আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 55 ধারা। এই দুইটা বিষয় কি ক্লিয়ার? তাহলে একবারে ঢালাও ভাবে 52 ধারার মালিক হলো আসামি পক্ষ, 55 ধারার মালিক হলো বাদী পক্ষ, দুইটাই দেওয়ানি মামলা। মাঝখান দিয়ে 53, 54 এই দুইটা ধারার মালিক হলো ফৌজদারি। এর ভিতরে 52তে 53তে বলা আছে ভালো চরিত্র হইলে আসামির লাভ, খারাপ চরিত্র হইলে বাদী পক্ষের লাভ। যেহেতু খারাপ চরিত্র বাদী পক্ষের লাভ হলো কি আসামিটা জেল হবে আর আসামির লস। 52, 53, 54, 55 আপনি এএসআই হবেন, সাব ইন্সপেক্টর হবেন, এই সাধারণ বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আপনি জটিল জটিল মামলার সমীকরণ, জটিল জটিল ঘটনা আপনি কিভাবে নির্ধারণ করবেন এগুলো তো বুঝতে হবে। তাহলে পরীক্ষা যদি আসে চরিত্র সংক্রান্ত কোনো প্রশ্ন, তাহলে ধারা কত থেকে কত হবে বলেন সবাই? তাহলে চরিত্র সংক্রান্ত আমরা 4টা ধারা পেয়েছি, একটা হলো 52, একটা হলো 53, একটা 54, একটা 55। এই চরিত্র নিয়ে আর কোথাও কোনো ধারা নাই। তাহলে 52, 53, 54, 55 ক্লিয়ার। 52 আর 55 প্রথমটা লাস্টেরটা দুইটা হইলো দেওয়ানি নিয়ে, মাঝখান দিয়ে 53, 54 দুইটা হইলো ফৌজদারি নিয়ে। এই 60টা ধারাকে আমরা পারি। আচ্ছা 56, 57, 58 এখানে 3টা ধারা আছে। এটা হলো আরেকটা কন্টেন্ট, আরেকটা। হাসানুর রহমান বলছে স্যার একটু দেখেন প্লিজ। আচ্ছা কি লাগছে হাসান? লাগছে 52 ধারা দেওয়ানি মামলার ক্ষেত্রে আসামি স্বভাব চরিত্র অপ্রাসঙ্গিক। 53 বলা আছে আসামি যে ভালো চরিত্র আসামি লাভবান। 54 বলা আছে ফৌজদারি মামলা আসামি স্বভাব চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক, বাদী লাভবান। দেওয়ানি কি 55 দ্বারা বলা আছে দেওয়ানি মামলা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বাদী স্বভাব চরিত্র। আচ্ছা 54 একটু কারেকশন আছে, তুমি 54 বলছো যে ফৌজদারি মামলায় আসামি স্বভাব চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক না। ফৌজদারি মামলায় আসামি যে স্বভাব চরিত্র খারাপ, এর জন্য পূর্বের কোন মামলার রায়, পূর্বের কোন মামলার আদেশ আদালতে প্রাসঙ্গিক, এটা 54। এখানে 54 কিন্তু আসামি স্বভাব চরিত্র বোঝা নাই, বুঝাইছে আসামি যে স্বভাব চরিত্র খারাপ এটা প্রমাণ করার জন্য তার বিরুদ্ধে যে ইতিপূর্বে কোনো মামলা হয়েছে, ইতিপূর্বে যে সে কোনো জেল বুক করেছে, কোনো রায় হয়েছে,
ওই বিষয়গুলো যদি আদালতে উপস্থাপন করা হয়, ওই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হলো 54 ধারায়। 53 ধারায় তো আসামির চরিত্র ভালো এটা বলে নাই। 53 ধারায় বলা আছে আসামির বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই আসামি যে স্বভাব চরিত্র ভালো, এই ভালো স্বভাব চরিত্র প্রাসঙ্গিক হলো 53 ধারায়। 53 ধারার চরিত্র প্রাসঙ্গিক বলে নাই, তার চরিত্রটা যে ভালো, এই ভালো চরিত্রটা আদালতে প্রাসঙ্গিক হলো 53। আর 54 ক্ষেত্রে যে সে যে খারাপ চরিত্র হিসাবে তার যে পূর্বে যে মামলাগুলো আছে, ওই মামলাগুলো প্রাসঙ্গিক হলো 54 ধারায়। আচ্ছা, আমি কি আজকে গিয়ে নতুন করে পড়াবো বাকি 3টা, না কালকে পড়াবো? ওই 3টা কিন্তু আরেকটা কন্টেন্ট, আরেকটা বিষয়। তাহলে ওই 3টা কি পড়াবো, না আজকে এতটুকুই থাকবে বলেন তো? আজকে কি এতটুকুই থাকবে, নাকি নতুন করে আরো 3টা পড়াবো? 3টা পড়াইতে আমার 20 মিনিট লাগবে, 20-30 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে চরিত্র নিয়ে ক্যাসাল শেষ। আমি আবার বলি, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের কালকে দুপুর পর্যন্ত পরীক্ষার টাইম আছে। যারা এখনো পরীক্ষা দেন নাই, দ্রুত পরীক্ষা দিবেন। 2টা পরীক্ষা দিবেন। আগামীকাল রাত্রে রেজাল্ট পাবলিশ করব। এর 1 সপ্তাহের ভিতরে আপনাদের পুরস্কার যথাসময়ে চলে যাবে। আপনাদের পুরস্কার জাস্ট টাইমে চলে যাবে আপনাদের কাছে। কে কে এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কার সুফি করেছেন, এটা আমি আমার এখান থেকে কম্পিউটারে হিট করা আছে। আপনি একবার জায়গায় 2বার হিট করলে আমি কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, সাজ্জাদুল ইসলাম শাকিল বলছে গত ক্লাসেটা বলে যান। গত ক্লাসে আমরা পড়েছিলাম বিশেষজ্ঞের মতামত 45 ধারায়, আর মতামতের সংশ্লিষ্ট বিষয় পড়াইছিলাম 46 ধারায়। হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামত বলা আছে 47 ধারায়। বিশেষজ্ঞের মতামত বলতে বুঝাইছে যেই কোনো বিষয় সম্পর্কে, এটা ডিএনএ টেস্ট রিপোর্ট হইতে পারে, রাসায়নিক বিক্রিয়া হইতে পারে, রক্ত পরীক্ষা হইতে পারে, বীর্য পরীক্ষা হইতে পারে, চুল পরীক্ষা হইতে পারে, বিভিন্ন যকৃত মানে পেটে নারী বুড়ি কলিজা গুদ্দা যা আছে এগুলো পরীক্ষা নিরীক্ষা হইতে পারে। যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে করে বিভিন্ন মতামত যে প্রদান যারা করে এদেরকে বলা হয় বিশেষজ্ঞ। এরা এই সমস্ত বিষয় সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ। তো এরা যে মতামতগুলো আদালতে প্রদান করে, এই মতামতগুলো আদালতে প্রাসঙ্গিক হলো 45 ধারায়। এই মতামত দেওয়ার সময় তারা যে এই মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা বিস্তারিতভাবে তুলে ধরে, এই বিষয়গুলা প্রাসঙ্গিক হলো 46 ধারায়। বাংলাদেশের যত ধরনের বিশেষজ্ঞের মতামত আছে, এর ভিতরে স্পেসিফিক যদি হস্তাক্ষর সম্পর্কে কেউ মতামত দেয়, এটা গ্রহণযোগ্য হবে 47 ধারায়। তাহলে হস্তাক্ষর হলো 47, হস্তাক্ষর ছাড়া বাংলাদেশের যত ধরনের বিশেষজ্ঞের মতামত আছে সব হলো 45। এই 45-এর সাথে যদি সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে সেটা হইলো 46। 47, 48, 49, 50 এখানে 48, 49, 50, 51, 60টা ধারা আছে অপআম। অত বলা আছে অধিকার ও প্রথা নিয়া। 50, 49 গেল, 48 গেল, 49 বলা আছে প্রচলিত রীতি মতবাদ। 50 আত্মীয়তা সম্পর্ক। 51 বলা আছে মতামতের হেতু। এই 60টা ধারা আমি পড়ে দিব আপনাদেরকে, একদিন বুঝিয়ে দিব। যেদিন অডিয়েন্স কম থাকবে ওই দিন বুঝিয়ে দিব। তাহলে আজকে এতটুকুই থাকুক। ইনশাল্লাহ আমাদের আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।